শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল আই নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। আজকের সেটে আমরা কথা বলবো সঙ্গীত নিয়ে, নতুন একটি কাজ নিয়ে, এবং এই উদ্দেশ্যে আমাদের মাঝে আছেন বিশেষ সকল অতিথিরা। শুরুতে তাদের সাথে পরিচয় করাবো। আছেন জয় শাহরিয়ার, সুরকার এবং সঙ্গীত শিল্পী। আছেন এলিটা করিম, সঙ্গীত শিল্পী। আছেন শহীদ মাহমুদ জঙ্গি, তিনি গীতিকবি এবং লেখক, আপনাকেও শুভেচ্ছা। এবং আছেন মিউজিক কম্পোজার পিলু খান, আপনাকেও শুভেচ্ছা। নতুন কাজের গল্প শুনতে বরাবরই আমাদের ভীষণ ভালো লাগে, এবং সেটি যদি হয় কোনো গান তাহলে তো কথাই নেই। তাই আপনাদের নতুন কাজের কথাই শুনতে চাই। জয় শাহরিয়ারকে দিয়ে শুরু করি। আচ্ছা, যেই অ্যালবামটা হচ্ছে শুধু গান না, আমরা একটা ইপি লঞ্চ করছি আজকে সন্ধ্যায়। 4টা গানের ইপি। সবগুলো গান লিখেছেন জঙ্গি ভাই, সবগুলো গানের সুর করেছেন পিলু ভাই, এবং সবগুলো গান গেয়েছে এলিটা আপু। আমি প্রকাশকই অ্যালবাম। আজব রেকর্ডস থেকে আসছে। আচ্ছা, তো এক্সাইটমেন্ট তো নিশ্চয়ই আছে, নতুন রিলিজ কিভাবে দর্শক গ্রহণ করবে, এবং গানের পেছনে অনেক অনেক গল্প থাকে। গল্পগুলো এক এক করে আমি সবার কাছ থেকে শুনতে চাই। যদি এলিটা আপুর কাছে জিজ্ঞেস করি, অনেকদিন বাদে পেলাম, এবং সঙ্গীত তো এলিটা আপুর কাছে পাওয়া মানে আমাদের কাছে একটা বিশেষ কিছু, নস্টালজিক হয়ে যায় এলিটা আপুর ভয়েস যখন আমরা শুনি। এই গানের এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার জন্য? খুবই ভালো। আমি বলবো যে আমি যদি একটু করে বলি শর্ট করে, যে এই গানগুলো আসলে যখন আমরা গাচ্ছিলাম তখন মাথায় ছিল না যে আমরা একটা ইপি বের করব বা অ্যালবাম বের করব। জঙ্গি ভাই গান লিখছিলেন, বিকজ দ্যাট ইজ হোয়াট হি ডাজ। উনি গান লিখেন, উনি কবিতা লিখেন, এবং পিলু ভাই গানগুলো সুর করছিলেন। তখনও কিন্তু কারো মাথায়, তাদের মাথায়ও ছিল না যে এটা কোনো অ্যালবাম হবে। আমার মনে হয় এটাই হচ্ছে একটা স্পেশাল জিনিস তাদের। আমার এইটাই খুব ভালো লাগে যে কোনো পার্টিকুলার ইন্টেনশন নিয়ে কিন্তু কাজগুলো করা হচ্ছিল না। কাজ করতে ভালো লাগে, শুরু করতে ভালো লাগে, গান লিখতে ভালো লাগে বলেই কিন্তু ওনারা করছিলেন। তখন পিলু ভাই আমাকে বললেন যে কয়েকটা গান আছে, তুমি গাইবে নাকি? রেকর্ড করলাম, অ্যান্ড দেন তারপর আমরা 2-3টা গান করার পর আমরা কথা ডিসকাশনে আসলো যে আচ্ছা একটা ইপি বের করলে কেমন হয়। আজকাল তো 4টা গান দিয়ে, মিনিমাম 4টা গান দিয়ে একটা ডিজিটাল ইপি করা যায়, অ্যালবাম করা যায়। ওখান থেকে তারপর আসলে আমাদের মানে কি বলবো, প্রিপারেশনটা স্টার্ট হলো। কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়াল গল্পটা যদি জঙ্গি ভাই বলেন তাহলে ভালো হয়। 4টা গানই ওনার লেখা, এবং চমৎকার 4টা গান। আমরা জঙ্গি ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে 4টি গান লেখা এবং পুরো কাজের এক্সপিরিয়েন্সটা। ও যেটা বলেছে সেটাই আসলে ওইভাবে তো চিন্তাভাবনা ছিল না। প্রথমে পিলু বললো যে একটা গান এলিটাকে দিয়ে করাবো, এটা করাই। আমি হ্যাঁ করাবো। তখন আমি দেশের বাইরে, তো একটা গান হয়ে গেল। তারপর আর একটা গান, ওটা ও সুর করেছিল আগেই, কথাবার্তা লিখে গিয়েছিলাম। বললো যে এটাও এলিটাকে দিয়ে দিও। দাও। হ্যাঁ, 2টা গান হওয়ার পর বললো যে 3টা গান করলে মনে হয় সুবিধা হয়, এটা এলিটার সাথে তার কথা হয়েছে, এই ব্যাপারে আমি জানি না। বললো যে এখন 2টো গান যেরকম হয়েছে আমরা একটু রিদমের ওপর যদি গান করি তাহলে কথাগুলো যেন ওইভাবে হয় আর কি, ওরকম একটা মোটামুটি একটু ফার্স্ট রিদমের ওপর যদি গান যায়। তো ওইভাবে কোথেকে আর একটা গান হলো। 3টাই যখন হয়ে গেলো আরেকটা হতে পারে, আরেকটা হতে অসুবিধা কোথায়, যে আরেকটা গান। এইভাবে 4টা গান হয়েছে। তবে 4টা গানে যেভাবে পিলু সুর করেছে আর এডিটা যেভাবে গেয়েছে এবং জয় যেভাবে সিরিয়াসলি পুরো কাজটাকে নিয়েছে, আমরা বলাবলি করছিলাম যে এটা আসলে মনে হচ্ছে যে একটা টিমের মতো কাজ হচ্ছে। তো এখানে একটা ব্যাপার আছে, পিলু তো ব্যান্ড করতো অনেক আগে থেকে, বাংলাদেশের 2টা প্রমিনেন্ট ব্যান্ড সোলস আর রেনেসাঁর সাথে সে ছিল। জয় ব্যান্ড করে, এলিটা ব্যান্ড করে। তো আমি আমার গান লেখা শুরু ব্যান্ডের থেকে, পুরা জায়গায় কোথায় জানি এর একটা ছায়া ছিল আর কি, ভালো মতো একটা ছায়া ছিল। ওই সময় যেভাবে করতাম আমরা অনেকটাই ওরকম। হ্যাঁ, তো একেবারে তো ওরকম হবে না, তবে অনেকটা ছায়া ছিল, যে কারণে আমার মনে হয় গানগুলা যারা শুনবে, শোনানো কিন্তু খুব কঠিন একটা কাজ আজকাল লোকজনকে, তো যারা শুনবে তারা মনে রাখবে, এতটুকুই বলতে পারি। আচ্ছা, আমরা তো গান নিয়ে কথা বলছি, এবং পিলু খান আপনার কাছ থেকেও গানের গল্পটা শুনতে চাই। তবে শুরুতে যদি একটুখানি কথাটা দিয়ে শুরু করি, যে আসলে এই যে একের পর এক গান, একটা থেকে দুটো, দুটো থেকে 3টা, তারপর 4টা, এই গানগুলো যে তৈরি করবেন, কখন থেকে এই ভাবনাটা তৈরি হলো, এবং সঙ্গীত শিল্পী হিসেবে চুজ করেছেন আপনি এলিটাকে একের পর এক, সবকিছু মিলে আসলে কাজটা কেমন ছিল আপনার কাছে? আসলে বলতে গেলে কি, আমার আর জঙ্গি ভাইয়ের কাজ, আমরা একসাথে কাজ করছি 40 বছরের উপর হলো। হ্যাঁ, আমার মেজর যে গানগুলি আছে আমার ব্যান্ডের, আমার সোলো, আই থিঙ্ক 90% জঙ্গি ভাইয়ের লেখা। তো আমাদের একটা একসাথে কাজ করার এই সম্পর্কটা অনেক দিনের। তো গানগুলো যখন আমরা চিন্তা করছিলাম, এবং এলিটা আমার
ওয়ান অফ মাই ভেরি ভেরি ফেভারিট সিঙ্গার যদি বলা যায় বাংলাদেশে এখনকার জেনারেশনে যারা আছে। তো ওর মতো এরকম ওই ভয়েস ওরকম সুরে গাওয়া সিনসিয়ার সিঙ্গার আমার মনে হয় খুব কম আছে এখন। তো আমি এলিটার সাথেও আমি অনেক কাজ করছিলাম, এমনিতে আমরা কিছু লাইভ পারফরমেন্স করেছিলাম। তখন আমরা ডিসাইড করলাম কিছু গান আমরা একসাথে করি। তো একটা পুরনো গান ছিল অনেক আগে শুরু করা, 80s শুরু করা, ওটা দিয়ে শুরু করেছিলাম। দেন ওই গান করতে করতে আর একটা গান শুরু হলো, ওটাও এলিটাকে দিয়ে করলাম। তখনই জঙ্গি ভাই যেটা বললো, দুইটা গান একটু স্লো হয়ে গেল, একটা রিদমিক ফাস্ট একটা কি করা যায়, 3 নম্বরটা হলো। ও 3টা যখন হলো তখন এলিটা বললো যে ইপি বের করতে হলে 4টা গান করা দরকার, তাহলে 4টাই করে ফেলি। এইভাবেই 4টা গান হলো। আচ্ছা, আজকে কোন গানটা রিলিজ হবে? আজকে 4টা গানই রিলিজ, 4টা গানই একসাথে রিলিজ হবে। আচ্ছা, তাহলে সেই গানগুলোর অংশ আমরা দর্শকদের সাথে নিয়ে যদি দেখে আসি। বাহ, অসাধারণ একটি কাজ, এবং পুরোপুরিটা যখন শুনবো আমরা আরো বেশি ভালো লাগবে। জয় শাহরিয়ার কাছে জানতে চাই যে এই গানটা কিভাবে রিলিজ হচ্ছে, কোন প্ল্যাটফর্মে, বা কিভাবে আমরা শুনতে পারবো? আচ্ছা, অ্যালবামটার নাম হচ্ছে চিনি 1.5 চামচ। এখানে 4টা গান আছে, যেটা আগেই বললাম, এলিটাপুর গাওয়া, জঙ্গি ভাইয়ের লেখা, পিলু ভাইয়ের সুর। এই গানগুলি সারা পৃথিবীর সব মেজর স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে আজকে থেকে, সেটা স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন থেকে শুরু করে বাংলাদেশের অন্য যেসব স্ট্রিমিং সাইটস আছে, স্বাধীন মিউজিক সহ সারা বিশ্বেই যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন। আর আজব রেকর্ডসের যে ইউটিউব চ্যানেল, সেখানে আজকে যে ভিডিওটা এখন আমরা দেখলাম, এটা সন্ধ্যায় এটা রিলিজ পাবে। এই গানটা ছাড়াও বাকি যে 3টা গান, সেগুলোরও পর্যায়ক্রমে লিরিক ভিডিও অথবা মিউজিক ভিডিও আমরা একটা পর একটা রিলিজ করব। কিন্তু অডিওটা আজকে থেকেই সবাই শুনতে পাচ্ছেন, আর একটা মিউজিক ভিডিও আজকে দেখতে পাচ্ছেন, এবং একটা লিরিক ভিডিও আজকে দেখতে পারবেন। অর্থাৎ চিনি 1.5 চামচ যেটা টাইটেল ট্র্যাক, সেটা লিরিক ভিডিও আজকেই আমাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। বাকি 2টো গানের আমরা ভিডিও এবং লিরিক ভিডিও পর্যায়ক্রমে ছাড়বো। সো যে যেভাবে দেখতে এবং শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেভাবে এই গানগুলো শুনতে পারবেন। যদিও গানের গল্প শুনছি এবং রিলিজ হবে সেটা আমরা হেডফোন কানে লাগিয়ে কিংবা লাউডে মিউজিক বাজিয়ে শুনবো, তবে গানের মানুষ যখন সরাসরি সেটে আছেন, তাদের কাছ থেকে গান না শুনলে কিন্তু একটা অপূর্ণতা থেকেই যাবে। তাই একটু সরাসরি গান শুনতে চাই আমরা। সরাসরি করব আমরা। ইনফ্যাক্ট টাইটেল ট্র্যাকটারই হয়তো একটু মুক আর কোরাসটা করি। পিলু ভাই? শিওর। হ্যাঁ, চাইবো যে যারা দেখছেন আমাদেরকে, তারা প্লিজ। চিনি 1.5 চামচ, হ্যাঁ, লিরিক্সটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। এবং আমি একটু বলি যে আচ্ছা, এই গানটা একটু করে গাই আগে, তারপর আমি জঙ্গি ভাইকে অ্যাটাক করেছিলাম যে 1.5 চামচ চিনির চা আপনি প্রমোট করছেন। এটা শোনাবো, আমি বলেছি চিনিটা একটু বেশি হয়ে গেছে। সেটাই। আচ্ছা, একটু বের করলাম। কিভাবে আপনিও করেন। চায়ের কাপ টেবিলে রেখে বললাম, ক চামচ চিনি। সেই আগের মতো হেসে বললে, 1.5 চামচ আদর্শ মানি। চায়ের কাপ টেবিলে রেখে বললাম, ক চামচ চিনি। সেই আগের মতো হেসে বললে, 1.5 চামচ আদর্শ মানি। 1 নয় 2 নয় 1.5, সমস্যা কি বলতো? এটাই হচ্ছে ওনার আনসার। সমস্যা কি হয় যদি একটু হেরে ফের? আরেকবার। 1 নয় 2 নয় 1.5, সমস্যা কি বলতো? হয় যদি একটু হেরে ফের। চায়ের কাপ টেবিলে রেখে বললাম, ক চামচ চিনি। ওয়াও, চিনি ক চামচ, সেটি তো একটা বিতর্কের প্রশ্ন হতে পারে, কিন্তু গানের মিষ্টি কোনো অংশে কম নেই। থ্যাংক ইউ। বিকেলের যে কোনো আড্ডায়, বন্ধু বান্ধব হোক বা একা একটু অবসর সময়, আমার মনে হয় গানটা একদম পারফেক্ট। এবং গানটার মধ্যে কিন্তু অনেকগুলো সময়ের সুরের একটা প্রতিফলন আছে। তো এই জায়গাটায় মিউজিক কম্পোজিং এর ক্ষেত্রে, বা আপনি যখন গান গেয়েছেন বিভিন্ন সময় সময়, ওই ফ্লেভারটা কি পেয়েছেন গান করার সময়? অ্যাবসলিউটলি, এবং এই ফ্লেভারটাই আমি চাচ্ছিলাম। দেখেন, আমি তো আসলে ওনাদের গান শুনে বড় হয়েছি আমরা সবাই। তো আমি যখন এই অপরচুনিটিটা পেয়েছি যে ওনাদের সাথে আমি কাজ করতে পারবো এই ইন্ডাস্ট্রিতে এসে,
তো এই আমার মনে হয়েছে বা অনেকদিন ধরে মনে হচ্ছিল যে আমি 90s ফ্লেভার যদি বলি বা লেট 80s-এর একটা, আমি পুরান জিনিস খুব পছন্দ করি, নস্টালজিয়াতে সবসময় থাকি, 80s 90s-এর গান শুনি, গান কভার করার চেষ্টা করি। তো আমার যদি একটু ওই স্টাইলেরই যদি কিছু অরিজিনাল থাকে, দেন ওয়াই নট। এই আমি এটা বলবো না যে এই গান একদম পুরানো, আমরা কেভ থেকে নিয়ে আসছি, সেটা বলছি না। ডেফিনেটলি এখানে প্রচুর মানে আধুনিক একটা চিন্তা আছে। এই যে মানে 1.5 চামচ চিনিটাই যদি আপনি শুনেন, কে এখন 1.5 চামচ চিনি খায় জঙ্গি ভাই ছাড়া? উনি মনে হয় খুব এই রিস্কটা নিয়ে উনি খাচ্ছেন। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি যদি বলি যে সুর বা কথার মধ্যেও কিন্তু একটা খুবই কি বলবো, খুব সুন্দর একটা অ্যালবামের যেটা আমি বৈশিষ্ট্য বা যেটা বলবো, সুরগুলো কিন্তু শুরু হয়েছে 80 থেকে, লেট 80 থেকে, এবং একদম এখনকার এই 1.5 চামচ চিনি এবং ওই প্রজাপতি সুর করেছি এই 2 মাসের মধ্যে। বাকি দুটো গান তো আরো আগের। দুটো গান, প্রথম গানটা অনেক আগে, ভালোবাসি হাসি বোনাটা অনেক আগের, আর সেকেন্ড গান যেটা ওটা বছর খানিক আগে। আচ্ছা, অন্য গানগুলোর কথাও প্রজাপতি মনে হয় কি একটা বলছিলেন, তো অন্য গানের কথা যখন বলছেন সেখান থেকেও কি একটু অংশ আমরা গাইবো না গানগুলো, কিন্তু আমার খুব ইচ্ছা জঙ্গি ভাই থেকে যদি একটু শুনতে পারি, বিকজ হি ইজ অলসো আ পোয়েট, ওনার থেকে যদি কয়েকটা লাইন যদি শুনতে পারি এই গানের। একদম, আমার তো নিজেরই মনে থাকে না। আর সেই সাথে যদি পিলু খান একটু ইনস্ট্রুমেন্টাল একটা ভাইব দিতে পারেন সাথে। ওরে বাবা, আমি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি বলি বরঞ্চ এক কাজ করি, আমরা 90s-এ যে গানটা করেছিলাম সেই গানটা পিলু একটু গাইতে গিয়েছিল। আচ্ছা হ্যাঁ, ওটা করতে পারেন, যেটা আবার আমি যেটা আবার সে করলো। তো এখানে বলে রাখি, এটা হয়েছে কি এরকম, আমাদের সলিল চৌধুরী বা তখনকার যারা সুরকার বিখ্যাত ছিলেন, তারা তাদের একটা গান হয়তো অনেক আগে করে রাখতো, তখনও কাউকে দিয়ে গাওয়াতো, আবার পরেও অন্যকে দিয়ে গাওয়াতো, এরকম অনেকগুলো করতো। তো আমরা তো এই পর্যায়ে না, তারপর আমরা একটু চেষ্টা করেছি আর কি। ভালোবাসি হাসির বন্যা, ভালো লাগে আলোর ঝর্ণা, ভালো লাগে শিশির কণা, ভালো লাগে সুখের কান্না। ভালোবাসি হাসির বন্যা, ভালো লাগে আলোর ঝর্ণা, ভালোবাসি শিশির কণা, ভালো লাগে সুখের কান্না, ভালোবাসি হাসির বন্যা। নাইস, ভেরি নাইস। হ্যাঁ, জঙ্গি ভাইয়ের কাছে 1990 সালের করা, কিন্তু এখনো কিন্তু মনে হয় যে এই সময়ের জন্য অনেক প্রাসঙ্গিক, বা সুরগুলো এখনো ফ্রেশ, এরকম মনে হয়। এই একটা ব্যাপার আছে কি, এই আমি একটু বলি, আধুনিক গান আমাদের কিন্তু আধুনিক হয় না আসলেই। আমার সাথে সবার সাথে তখনও ওগুলা নিয়ে হতো, আমাদের যারা বয়স্কদের প্রবলেম আছে, এটা তো জানো সবাই। হ্যাঁ, তো বয়স্করা মনে করতো যে ইয়াং ছেলেপেলে যেগুলো করে এগুলো ঠিক না, এখানের মধ্যে অনেক ব্যাপার স্যাপার এরা উল্টাপাল্টা করে। তো মুশকিলটা হচ্ছে ওরা চায় যে ওদের গণ্ডির মধ্যে থাকতে, তো ওই গণ্ডিতে থাকতে থাকতে বাংলা গান কখনোই সেইভাবে এগোতে পারে না। তো আমরা ভাঙা শুরু করেছিলাম, যখন আমরা ব্যান্ড ট্যান্ড আসলো না, তখন আমরা ওই পুরাতন ওদেরগুলো ভাঙতাম। এখন আমি বলি যে আমাদেরকেও তোমরা ভাঙো, আমাদেরগুলো মেনো না। তো আধুনিক গান প্রথমত কথাবার্তা আধুনিক হতে হবে, সুর আধুনিক হতে হবে। আধুনিক বলতে কি, গৌরীপ্রসন্ন মজুমদার অত্যন্ত নামকরা গীতিকার, সে সময় যারা সুর করতেন অত্যন্ত বড় সুরকার, কিন্তু ওই ইয়েতে থেকে গেলে তো হবে না, ঘরানায় থেকে গেলে তো হবে না, ওখানে তো বের হতে হবে, তাই না? তো একটু ছোট্ট করে বলি যে রবীন্দ্রনাথ এক সময় আধুনিক গান গেয়েছেন, অনেক বছর পর ওটাকে ভেঙেছে নজরুল, তারও বেশ কিছু বছর পর সলিল চৌধুরী এসছেন, হেমন্ত এসছেন, তারপর যে আমরা ওদের ইয়েতে ঢুকে গেলাম, মানে সলিল চৌধুরী, হেমন্ত, তারপর গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, এর থেকে বের হতে খুবই কষ্ট হয়েছে, এবং ওর থেকে বের হতেই দিতে চাচ্ছিল না কেউ। আমরা কিছুটা ভেঙেছি, ওরা ভাঙছে, এরা ভাঙছে। তো আধুনিক গান হতে হলে প্রথমত কথাবার্তাগুলোকে তো আধুনিক হতে হবে, সুর আধুনিক হতে হবে, কণ্ঠ আধুনিক হতে হবে। এখন না ওই দিন একজনকে বলছিলাম যে কণ্ঠ আধুনিক, নিশীথের সাথে কথা হচ্ছিল, আমি বলছি ভাইয়া কণ্ঠ আধুনিকটা কী জিনিস?
তো আমি বললাম যে তুমি দেখো ওই যে কিশোর কুমার আর মান্না দে দেখলেই তুমি বুঝবা, মান্না দে অসম্ভব ভালো গান করে, এত তার ক্লাসিক্যাল বেসড গান টান সব সব ঠিক আছে, কিন্তু কণ্ঠ যদি আধুনিক ধরি তাহলে আমাকে কিশোর কুমারের কণ্ঠকে আধুনিক ধরতে হবে, গায়কী এবং গায়কী যেটা বলা হয় আর কি। তো কণ্ঠের মধ্যে একটা আধুনিকতা থাকতে হবে, সুরের মধ্যে আধুনিকতা থাকতে হবে, গায়কের মধ্যে থাকতে হবে, ওর এটা আছে, এলিটারও আছে। বাহ, যারা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, যাদের গান শুনে বড় হয়েছেন, তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স শুরুতে এবং তাদের কাছ থেকে যে কমপ্লিমেন্ট পাওয়া, এই বিষয়গুলো আসলে কেমনভাবে উপভোগ করছেন? খুবই ভালো লাগে ওনাদের থেকে যখন কমপ্লিমেন্ট পাই, কারণ আমি জানি যে ওনারা যেটা বলছেন সেটা জেনুইন। সবচেয়ে বড় কমপ্লিমেন্ট তো যে আমি ওনার লেখা এবং পিলু ভাইয়ের সুরে আমি গান গাওয়ার এই চান্সটা পাচ্ছি, অপরচুনিটিটা পাচ্ছি, এটা আমার মনে হয় এটা একটা বিশাল বড় জিনিস। সো এটার ডিফারেন্ট কি ছিল আসলে? আপনি তো অনেকের সাথে কাজ করেছেন, অনেক মিউজিক কম্পোজার, অনেক গীতিকবি লেখা গানে সুর দিয়েছেন, তো হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স যে এরকম দুজন মানুষের কম্বিনেশনে এত এত কাজ আমরা দেখে এসেছি, তারপর নিজে তাদের সাথে কাজ করা, ডিফারেন্সটা কি ছিল? আমি যদি বলি, জঙ্কি ভাই যেটা বললেন যে আধুনিকতার যে ব্যাপারটা, আমি কিন্তু এই গানগুলা আমার ক্যারিয়ারে যতগুলো গান করেছি, এই 4টা গান আমার কাছে খুবই আধুনিক মনে হচ্ছে, খুবই ডিফারেন্ট মনে হচ্ছে। এবং আমার মনে হয় কি, একটু আগে আপনি বললেন না যে কানে আমি হেডফোন দিয়ে শুনলাম বা একটু লাউড করে শুনলাম, এখন না মানে অডিও ইন্ডাস্ট্রিটা গ্লোবালি এতটা চেঞ্জ হয়েছে যে আমার মনে হয় যে এই গানগুলো আমি কাজ করতে করতে শুনতে পারি। আমার যে ভিজুয়ালস ভিডিও দেখতে হবে তা কিন্তু না, আবার আমি চাইলে ভিডিও দেখেও আমি আমার ওই ব্যাপারটা, আমার যে ইচ্ছাটা, স্যাটিসফ্যাকশনটা আমি এটা ফুলফিল করতে পারি। তো এই 4টা গান এতটাই সুদিং, এতটাই মানে মনে থাকার মতন। আমি জানি না, নিজে গাইছি এখন খুব প্রশংসা করছি এই গানগুলোর, কিন্তু আসলে আমি ওনাদের প্রশংসা করছি আরও বেশি, যে এই গানের সুর এবং কথাগুলো আসলে এতটাই সুদিং, এতটাই রিলেটেবল যে কোনো জেনারেশনের, যে কোনো এরার লিসেনাররা কিন্তু এই গানগুলো শুনে রিলেট করতে পারবে। আমার মনে হয় যে 20 বছর পরেও এই গানগুলোর সুর যদি কেউ শুনে বা এই গানের কথাগুলো যদি কেউ একটু মন দিয়ে যদি একটু শুনে বা পড়ে কোথাও, আমার মনে হয় যে তারা রিলেট করতে পারবে, স্পেশালি যদি আমাদের সাউথ এশিয়ান এই অঞ্চলের মানুষ আমরা যারা আছি তারা ডেফিনেটলি পারবে। এখন গান শোনানো সত্যি কি কঠিন? কারণ প্রচারের জায়গাটায় যদি বলি যে আগে তো ক্যাসেট দিয়ে মানুষ গান শুনতো, এবং আপনারা সকলেই মোটামুটি এই ক্যাসেট জেনারেশনের সাথে পরিচিত। আমরা ক্যাসেটে শুনেছি, ক্যাসেটে গান বের করার সুযোগ হয়নি। শুনেছেন ওই শোনার জার্নি থেকে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম সিডিতে গান রিলিজ করা, এই প্রচারের মাধ্যমগুলো সকলের জন্য আরো সহজলভ্য হয়েছে সময়ে সময়ে, এবং এখন তো আরো সহজ হয়েছে গানকে পৌঁছে দেয়া। তো এই প্রচারের জায়গাটা নিয়ে যদি শুনি যে এই প্ল্যাটফর্মগুলোতে গান রিলিজ করা এবং অর্গানাইজ করা, এই বিষয়টা কি এখন সহজ করে দিয়েছে মিউজিককে? আসলে সব সময়েরই কিছু ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। তো আমাদের সময় কিছু ভালো দিক আছে, এখন মানুষের কাছে গান পৌঁছানোর মাধ্যমটা সহজ। আগে যেরকম রেকর্ড লেবেলের পেছনে ঘুরতে হতো, ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে হতো, মানে আপনি যদি গান রিলিজ করে বান্দরবান কিংবা খাগড়াছড়ি অথবা লালমনিরহাটে শোনাতে চান, ওই পুরন ঢাকায় ক্যাসেট করে বাসের ছাদে করে সেখানে পৌঁছাতে হতো। ক্যাসেট সেই দোকানে গেলে ওই এলাকার লোক সে গানটা শুনতে পারতো। এখন যেটা হচ্ছে, এখন খাগড়াছড়িতে বসে কেউ একটা ভিডিও করে ইউটিউবে দিয়ে দিলে আমি ঢাকায় যেমন শুনতে পাচ্ছি, মানে সেটা টোকিওতে শুনতে পাচ্ছে, সব জায়গায় শুনতে পাচ্ছে। তো এটা হচ্ছে সুবিধা। আর যেটা হচ্ছে, সময়টাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা তো আসলে মানে হাপিত্তেশ করারও কিছু নাই, কারণ সময়টা এখন কিন্তু অস্থির। সেই অস্থিরতার প্রভাব সব কিছুতে পড়বে, গানও এর জন্য পড়েছে। আমরা হয়তো, আমি যখন গান শুনেছি, আমি হয়তো এমন না যে রেনেসার একটা গান শুনেছি, হয়তো রেনেসার ওই অ্যালবামের যে গানটা প্রথম আমি টিভিতে শুনলাম, শুনে আমার ভাল লাগলো, তারপর হয়তো আমি খোঁজ করে রেনেসার সেই অ্যালবামটা কিনলাম, কিনা আমি কিন্তু তৃতীয় বিশ্বের অ্যালবামের সব গান থেকে এখনো মিনিমাম 7-8টা 10টা গান বলতে পারবো। আমি কিন্তু রেনেসার প্রথম অ্যালবামের ফার্স্ট ট্র্যাক কোনটা, এই বিপিটের সেকেন্ড ট্র্যাক কোনটা বলতে পারবো। হ্যাঁ, ক্যাসেটের, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই বিষয়টা তখন ছিল, কারণ কি তখন আমার লাইফস্টাইলটা এরকম ছিল। আমার আসলে পুরো মানে সারা সপ্তাহে টিভি দেখার টাইম একদম, আমি শুক্রবারে দুপুরবেলা কার্টুন দেখতে পারতাম, বুধবার দিন রাত 9টার সময় ম্যাগাবার দেখতে পারতাম, মানে এর বাইরে আমার দেখার কোনো মানে অপশনস ছিল না। আইদার বই পড়তাম, কমিক্স পড়তাম বা 3 গোয়েন্দা পড়তাম, আর সাথে ক্যাসেটের গান শুনতাম। এখন আমি ওই বয়সে যে জায়গায় ছিলাম, এখন ওই বয়সে যারা আছে ওদের হাতে এত অপশনস, ওর 12টা গান শোনার সময় কোথায়? এই জন্য ওর হয়তো একটা গানই শুনছে, এবং ওর একটা গান শুনতে গেলে এই যে বললাম এখন অপশনসগুলো অনেক অ্যাভেলেবেল ওর কাছে। তো মানে আমি হয়তো বছরে 100টা অ্যালবাম থেকে আমার পছন্দের 20টা অ্যালবাম শুনতাম,
এখন তো দিনে 100 বেশি বা মাসে হয়তো 100 বেশি গান শোনারও তো বেরোচ্ছে। সময় নাই। তো ওই যে মানে এক হচ্ছে তার সময়টা কম, অনেক দৌড়, আর তার হাতে অপশনস অনেক বেশি, ফলে সবকিছু তো এরকম মানে খারাপ দিক যদি বলি যে মানুষকে পৌঁছানো এই জন্য কঠিন হয়ে গেছে। আর ওই যে ভালো দিক হচ্ছে এটা, এই যে আমি বললাম কি আপনি সারা পৃথিবীতে আমার গান এই অ্যালবামটা আজকে শুনতে পারেন। হ্যাঁ, গানটা যাচ্ছে সারা পৃথিবীতে, কিন্তু সারা পৃথিবীতে যে যাচ্ছে সেটা তো মানুষ জানছে না। ধরো তোমার গানটা বের হলো আজকে, Exactly. আজকে গানটা বের হলো, যে সবাই তো জানছে না যে আজকে এলিটার গানটা বেরিয়েছে। Exactly. হ্যাঁ, তো এখন আমাদের সময় যেটা হতো যে গান বের হলে কিন্তু সবাই জানতো, সে যেটা বললো যে একটা টেলিভিশনে একটা গান হচ্ছে, বা আমরা যদি শপিং মলে যেতাম ওখানে ক্যাসেটের দোকান ছিল, সিডির দোকান ছিল, ওখানে গান বাজতো। হ্যাঁ, সবার বাসা বাসায় গ্রামোফোন ছিল অথবা ক্যাসেট প্লেয়ার ছিল, ওখানে গান বাজতো। ওই সুবিধাটা তো এখন নাই। ইন কনক্লুশন আমি যদি বলি যে প্রতিটা এরাতে প্রতিটা জেনারেশনেই কিন্তু মানুষ মিউজিক পছন্দ করে, সঙ্গীত পছন্দ করে, এবং যারা প্রডিউস করছে বানাচ্ছে তাদের সবসময় একটা এরকম এই যে পজিটিভ এবং নেগেটিভ থাকে। কিভাবে এখন ক্যাসেটের সময়ও তাই ছিল, সিডির সময়ও তাই, ডিজিটালের সময় তাই, পরবর্তীতে গিয়েও হয়তো আমাদের কমপ্লেইনগুলো সবসময় থাকবে, কিন্তু গান হচ্ছে এবং যাদের শোনার আসলে এবং যারা যেই টাইপের গান পছন্দ করে তারা কিন্তু ঠিকই খুঁজে নিচ্ছে, বেছে নিচ্ছে এবং শুনছে। এখানে আমি ওর কথা ধরে যদি বলি, আগে আমরা 80s বা 90s যেটা করতাম, একটা অ্যালবাম বের হতো, ওই অ্যালবামের একটা প্রকাশনী উৎসব হতো, একটা লঞ্চিং সেরেমনি হতো। এই জিনিসগুলো কিন্তু অনেক বছর ধরে কমে যাচ্ছে, আস্তে আস্তে হয় না বলে চলে। আমরা ডেলিভারেটলি আমরা চেষ্টা করছি এই কালচারটা যেন আবার আনানো যায়, ওই জন্য এই অনুষ্ঠানটা করছি আজকে, যে আজকে আমাদের লঞ্চিংটা হচ্ছে। তবে আরেকটা ব্যাপার আছে কিছু, গান কি হচ্ছে বা না হচ্ছে এগুলো নিয়ে তো অনেক কথাবার্তা আছে, তবে ভালো গান অনেক হচ্ছে, এটাও সত্য। এবং ভালো গান করার মধ্যে একটা তাগিদ আছে যে কোনো না কোনো সময় মানুষ শুনবে, এই চিন্তাটা সবার মধ্যে থাকে। যেমন আমরা বলছিলাম ওই দিন, জয় তো ছিলাম মনে হয়, যে মহিনের ঘোড়াগুলি, এখন তো সবাই জানে নামটা, 70 শুনছে অনেক পরে, 77-এর দিকে আমরা একটা 4টা গানের রিপি, ওই যে তখন তো গ্রামোফোন, আমরা ওখান থেকে ভালোবাসি জ্যোৎস্নায় গানটা আমরা নিলাম। হ্যাঁ, ওই গানটা নিয়ে আমরা তখন সৈকত চাইতে গানটা করতাম। মহিনের ঘোড়াগুলোকে কেউ চিনে না, ওই গানটা শুনে সবাই জিজ্ঞেস করে যে এই গানটা কোথায়, কে করেছে, এত সুন্দর গান। 90s এসে 1996 যখন ওরা আবার বের করলো যে আবার 20 বছর পর, হ্যাঁ 20 বছর পর মহিনের ঘোড়া, ওটা হিট, ভালো গানটা এটা আসলো। হিন্দি গান তো অনেক আছে, বাড়ি আচ্ছি লাগতি হ্যাঁ, হ্যাঁ ওটা অনেক আগে কিশোর কুমার ছিল, অমিত কুমার গিয়েছেন, যখন গেছে তখন কেউ শুনিনি, কিন্তু অনেক বছর পর এখন উনি বলে যে ওটা হচ্ছে ওনার রুটি রুজি সবই ওই গান। মানে বিষয়টা হচ্ছে সুন্দর আর সত্য কখনো পুরনো হয় না, আসবে সবসময়। সত্যি তাই। 2024-এর একদম শেষ প্রান্তে কিন্তু আছি আমরা, এবং সেই সময় এত সুন্দর একটি উপহার, একটি না বলবো 4টি উপহার আমরা একটি অ্যালবাম রূপে আপনাদের কাছ থেকে পাচ্ছি। 2025-এও নিশ্চয়ই আরও অনেক অনেক কাজ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা আমাদেরকে উপহার দিবেন। বিশেষ করে জয় শাহরিয়ার আছেন, তিনি যেহেতু মিউজিক ডিস্ট্রিবিউশনের একটা গুরুদায়িত্ব, তার প্রোডাকশন হাউস আছেন রেকর্ডিং সেক্টরে, তো আপনার অ্যাপ্লিকেশন আছে এবং অনেক ভ্যারাইটিস অফ ওয়ার্ক আসলে করছেন। তো সেক্ষেত্রে 2025-এ আমাদের জন্য কি চমক থাকবে? কোনো চমক থাকবে না, আমি যা কাজ করি কাজ করতে থাকবো, তো সেই ধারাবাহিকতায় কাজ আসবে। আমার নিজের অ্যালবাম আসবে, আমি 2025-এ আমার স্টুডিও অ্যালবাম করবো, ওটা 8 গানের একটা পুরো অ্যালবাম আসবে আশা করছি। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসলে আমিও যা কিছু জানি না, একজন নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মিউজিকের এরাগুলো আপনাদের কাছ থেকে ছোট ছোট করে শুনে ভীষণ ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে আপনাদের। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সকলে দেখবেন এবং ফিডব্যাক দেবেন, বাংলা গানের সাথে থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।